দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট ও সুনামগঞ্জের বন্যায় তীব্র ভোগান্তিতে লাখ লাখ মানুষ। সুনামগঞ্জের ছাতক, দোয়ারা বাজার, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দিরাই, শাল্লা সহ বিভিন্ন উপজেলার অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকেই বাড়িঘর ছেড়ে অবস্থান নিয়েছে আশ্রয় কেন্দ্রে। স্থানীয়রা জানান, বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এদিকে বন্যার্তদের জন্য 516টি আশ্রয় কেন্দ্র খুলে দেবার কথা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল থেকে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে 144 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যার্তদের খাদ্য সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন। কোনো মানুষের খাওয়া দাওয়া হয়েছে না, অন্য না খাইয়া আছে। আর রান্না বাড়ার তো কোনো স্টেশনই নাই। সাহায্য বাহ্য কেউ বরপাড়ার মানুষ এখনো পাওয়া হয়েছে না। পৌরসভা হিসাবে সকাল থেকে আইয়া দীক্ষা দিতে আসলো সাহায্য বাহ্য, ওখানে তো কানি পড়তে না। গতকাল সকাল থেকে পানি আসছে, আসার পরে থেকে সমস্যার মধ্যে আছে মানুষ। তো কাল্লার হুকুমে যদি পানিটা যায় বালা লাইলে দিয়ে কত মানুষ গড় সারা হয়েছে, গড় হিবার ফিরে তো কাজ কাম না ছাড়া মানুষ খানি বনি। আমার সবচেয়ে এইটাই মেয়রের কাছে দাবি, গরিব দুঃখীরে খানি পৌঁছানি করা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ শহরের পশ্চিম টেগুড়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর আমাদের জানাবেন যে বিশুদ্ধ পানীয় খাদ্য সংকট মোকাবেলায় প্রশাসনের ব্যবস্থা আসলে পর্যাপ্ত কিনা, কি বলছেন বানভাসী মানুষ, এছাড়া বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। ফাতিমা যেমনটা বলছিলেন, দেখুন আসলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এখন ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। নদীর পানি কিছুটা কমতি দেখালেও মিনিটে মিনিটে কিন্তু এর গতিবিধি পরিবর্তন হচ্ছে। আমি যদি আপনাকে জানাই, লোকালয়ে এখন কিন্তু পানির চাপ বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে আমি যেখানটাতে আছি, গতকালকের চেয়েও আজকে এখানে পানি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানিকটা পয়েন্ট, সেখানেও পানি বলা যায় যে আমরা যতদূর খোঁজখবর নিয়েছি, সুনামগঞ্জের প্রায় 12 উপজেলায় এখন বন্যা কবলিত। আসলে যেই ধরনের সহযোগিতার কথা বলা হচ্ছে, যেভাবে আসলে বলা হচ্ছে যে ত্রাণ সহযোগিতা পৌঁছে দেওয়ার কথা বা আশ্রয় কেন্দ্র খুলে দেওয়ার কথা, সেটি আসলে পর্যাপ্ত হচ্ছে না। কেননা যেহেতু মানুষ, লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে, সেই ক্ষেত্রে আসলে মানুষের দুর্ভোগ চরমই খারাপের দিকে যাচ্ছে। আমি যদি আপনাকে জানাই, এই মুহূর্তে বন্যা কবলিত এলাকায় খাবার সংকট চরম দেখা দিয়েছে। যেহেতু রান্না করা খাবার পাচ্ছেন না, রান্নাঘর একেবারেই নিমজ্জিত হয়ে গেছে। মানুষের শৌচাগার নেই, স্যানিটেশনের সমস্যা দেখা দিয়েছে, পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই কিন্তু 516টি আশ্রয় কেন্দ্রে মানুষ অবস্থান করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সবগুলো আশ্রয় কেন্দ্র এবং বন্যা কবলিত এলাকায় সংশ্লিষ্ট ইউএনও এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে আসলে খাদ্য এবং সহায়তা পৌঁছানো হচ্ছে। কিন্তু ভুক্তভোগী বা ক্ষতিগ্রস্ত পরিবাররা বলছেন সেটি পর্যাপ্ত না এবং তারা এখনো আসলে কষ্টের মধ্যে আছেন। এদিকে পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হচ্ছে যে উজানের অব্যাহত বৃষ্টিপাত এবং সুনামগঞ্জে যে বৃষ্টিপাত হচ্ছে, এতে আসলে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। যতক্ষণ পর্যন্ত আসলে পানি বৃদ্ধি কমবে না, ততক্ষণ পর্যন্ত আসলে সমতল এবং নিম্নাঞ্চলে সেই ধরনের আশানুরূপ উন্নতি দেখা যাচ্ছে না। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি যেমনটা জানিয়েছেন, আসলে রাশেদ ইকবাল চৌধুরী বললেন যে আসলে তারা গতকাল থেকে বানবাসীর সহযোগিতা বিভিন্নভাবে কাজ করছেন। তারা পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা আছে, বরাদ্দ রেখেছেন এবং আসলে বিভিন্ন জায়গাতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা আপ্রাণ চেষ্টা করছেন বলে জানিয়েছেন। এছাড়াও আমি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং জনপ্রতিনিধিদের দেখেছি সুনামগঞ্জ এবং সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে আসলে সহযোগিতা পৌঁছানোর। আসলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সুনামগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই হচ্ছে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। ফাতিয়া, ধন্যবাদ। ঈদুল আজহার ছুটি শেষে নতুন সময়সূচি নিয়ে আজ থেকে খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সচিবালয়ে দেখা যায় কর্মকর্তারা একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। আজ থেকে নতুন সময়সূচি, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে অফিস। বেলা 1টা থেকে 1:30 পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। অন্যদিকে সুপ্রিম কোর্ট, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি
সময়সূচি নিজ নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে। নতুন এই নিয়মে ব্যাংকের লেনদেন শুরু হবে সকাল 10টায়, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। গেল 3 জুন মন্ত্রিসভার বৈঠকের পর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানিয়ে দেয়। এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত করা হয়েছিল। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আতিকা রহমান। আতিকা, প্রথম দিনে কর্মস্থলের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কেমন? এছাড়া নতুন সময়সূচি নিয়ে কি বলছেন তারা? দাঁড়িয়ে আছি সচিবালয়ে। আমরা সচিবালয়ে সকাল থেকে এসে দেখেছি যে আসলে বেশিরভাগ মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন তার প্রায় অর্ধেক পরিমাণ জনবল কিন্তু এসেছেন। বিশেষ করে আজকে বুধ বৃহস্পতিবার 2 দিন ছুট, মানে অফিস করার পরে আবার শুক্র শনি 2 দিন ছুটি। তো এইভাবে কিন্তু অনেকেই ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত 2 দিন ছুটি নিয়েছেন, এই জন্য একটু লোক সংখ্যা কম। তারপরও গুরুত্বপূর্ণ পদে যারা আছেন বা বিশেষ করে যাদের গুরুত্বপূর্ণ কাজ রয়েছেন তারা কিন্তু এসেছেন। এর বাইরে কিছু সংখ্যক স্টাফকে কিন্তু মন্ত্রণালয় আমরা এর আগে যেটি দেখেছি, অনেক সময় 1 দিন বা 2 দিনের অতিরিক্ত ছুটি থাকলে সেই ছুটিটা কিন্তু নিয়ে একেবারে শুক্র শনিবার পর্যন্ত ছুটি নিয়ে রবিবার কিন্তু আসেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কর্মকর্তা কর্মচারী আসছেন, আমরা দেখছি সকাল থেকে, এবং 9টা থেকে 5টা পর্যন্ত অফিস। পূর্বের যে অফিসের নিয়ম ছিল সেই অনুযায়ী কিন্তু সেটি আসলে করা হয়েছে। এর আগে কিন্তু মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা জানেন যে 1 ঘন্টা কমিয়ে আনা হয়েছিল সরকারি অফিস, বিশেষ করে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। এই যে পূর্বের যে নিয়মটা ছিল মাঝখানে 1 ঘন্টা কম নেয়া, সেটি কিন্তু আবার ফিরে এসেছে। এবং একই সঙ্গে বলতে চাই যে আপনার 1 ঘন্টা কমের যে নিয়মটি ছিল সেটি বাতিল করে আগের মতো 9টা 5টা অফিস করা হয়েছে। এবং ব্যাংক সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোদমে শুরু হয়েছে। তবে আমরা সকালবেলা 2টি ব্যাংকে গিয়েছিলাম, তখন তারা যেটি বলেছেন যে অনেকেই এই 2 দিন ছুটি নিয়ে তারপরে হয়তো বা সপ্তাহ শুরুতে রবিবারে আসবেন, এ কারণে একটু লোকজন কম। পুরোদমে অফিস চালু হতে আসলে রবিবার পর্যন্ত লেগে যাবে। এবং এই যে 2টি বড় ধর্মীয় উৎসব, মুসলিমদের জন্য বড় উৎসব ঈদ, এই 2টি ঈদের মধ্যেই কিন্তু মানুষ একটু বেশি ছুটি কাটায়। এবং বিশেষ করে সারা বছর যে কর্মব্যস্ততা থাকে, বেশিরভাগ মানুষই কিন্তু ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যায়, বাবা মা পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ করে। তাই 2 থেকে 3 দিন ছুটি একটু বাড়তে নিলে তারা পুরো একটা লম্বা ছুটি কাটাতে পারেন। একই সঙ্গে কিন্তু গার্মেন্টস সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে রবিবারে খুলছে, কিছু প্রতিষ্ঠান আজকে খুলছে। তো পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে কিন্তু তারা এসেছেন অফিসে। যারা অফিসে এসেছেন আমরা দেখেছি সবাই কুশল বিনিময় করেছেন, কোলাকুলি করেছেন এবং সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং এখন আসলে ঈদের দিন চলে গেলেও মানে অফিস আদালতে একটা ঈদের আমেজ রয়েছে। ঈদ পরবর্তী যে আনন্দময় পরিবেশ সেটি আসলে বিরাজ করছে। আজকে সচিবালয়ে 2-3 জন মন্ত্রীর প্রোগ্রাম আছে, তাদের 2-1টি কর্মসূচি আছে, সেটিতে আমরা হয়তো বা সবাই অংশ নেবে এবং পরবর্তীতে তখন আমরা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের যে বিষয়গুলো সেটি আপনাদেরকে জানাতে পারব। ধন্যবাদ। ঈদের টানা 5 দিনের ছুটি শেষে ঢাকা ফিরছে মানুষ। বাড়তি ছুটি না পাওয়ারাই ফিরছেন আজ। সকাল থেকে রেল, বাস ও লঞ্চে ফিরছেন মানুষ। ভোগান্তি এড়াতে আগে ভাগে রাজধানীতে ফেরার প্রতিযোগিতায় নেমেছেন তারা। এছাড়া ফিরতি পথেও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ তো আছেই। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঢাকামুখী স্রোত এখনো পুরোপুরি শুরু হয়নি। শুক্র শনিবার এই ভিড় আরও বাড়বে। ঢাকা ফেরতের খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আশিকুল আলম। আশিকুল, কি অবস্থা কমলাপুর রেল স্টেশনে? ট্রেনগুলো কি ঠিক সময়ে ফিরছে কিনা? এছাড়া জানাবেন আমাদের যে শিডিউল বিপর্যয় বা যাত্রীদের কোনো ভোগান্তির খবর রয়েছে কিনা?
ফাতিমা, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে ঈদের এই যে টানা ছুটির পর রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ, এবং সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে প্রতিটি ট্রেনেই মানুষ যখন ফিরছিলেন তখন তাদের সাথে আমাদের কথা হয়েছিল। তারা যেমনটা বলছিলেন যে রেলওয়ের ব্যবস্থাপনা আসলে খুব ভয়ঙ্কর একটি পরিস্থিতিতে দাঁড়িয়েছে, কারণ তারা খুব সহজেই যে ভালোভাবে ফিরতে পারছেন বা যেতে পারছিলেন সেরকমটা না, ভোগান্তি তো রয়েছেই। তবে আপনি যেমনটা বলছিলেন যে শিডিউল বিপর্যয়, আসলে শিডিউল বিপর্যয় তেমন কোনো ঘটনা নেই, কারণ প্রতিটি ট্রেনই সময় মতো আসছে এবং সময় মতোই ছেড়ে যাচ্ছে। যেহেতু অনেকগুলো স্টেশনেই কিছুটা সময় তাদের, যেহেতু প্যাসেঞ্জার সংখ্যা বেশি, সে কারণে কিছুটা সময় হয়তো তাদের বিলম্ব করতে হচ্ছে। তবে সেটা খুব বেশি নয়, 10-15 মিনিট বা 20 মিনিট পর্যন্ত হয়তো সময় বেশি লাগছে আর কি। তবে যারা ফিরছেন তারা বলছিলেন যে ঈদে বাড়ি ফেরার যে আনন্দ, এবং যখন স্বজনদের ফেলে রেখে তারা আবার যখন তাদের কর্মস্থলে ফিরে আসেন তখন এক ধরনের কষ্ট কাজ করে, সেই জায়গাটায় আসলে তারা সবসময় একটা আক্ষেপ করেন আর কি। ফাতিমা, সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু ঢাকা থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেই ট্রেনগুলোতেও কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে, কারণ যারা হয়তো ঈদের সময় ছুটি পাননি বা অন্য কোনো কারণে হয়তো তারা যেতে পারেননি, তারা কিন্তু এখন আবার ঢাকা ছাড়তে শুরু করেছেন, এমনটা কিন্তু আমরা দেখছি। এবং যে কটি ট্রেনে ছাড়ছে প্রতিটি ট্রেনেই কিন্তু যাত্রীদের সংখ্যা অনেক বেশি। এছাড়াও বাস, লঞ্চেও কিন্তু মানুষ ঢাকায় আসছেন এবং ঢাকা থেকে ঢাকা ছেড়ে যাচ্ছেন, এবং সব কিছু মিলিয়ে যেটা আসলে যে বাড়তি ভাড়া, এই অবস্থা থেকে বাস মালিকরা যেমন বের হয়ে আসতে পারেননি, এবং যাত্রীরাও কিন্তু এটা অ্যাকচুয়ালি তারা মেনেই নিয়েছেন যে এভাবেই হয়তো তাদেরকে যাত্রা করতে হবে। একেবারে পরিপূর্ণ ভোগান্তিহীন ঈদ যাত্রা আসলে কবে নাগাদ সেটা বাস্তবায়ন হবে সেটা বলা খুব দুষ্কর। ফাতিমা, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ধন্যবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 2 যুগ পর 2 দিনের সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। পুতিনের উত্তর কোরিয়া সফরকে ইতিবাচকভাবে নিচ্ছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার শঙ্কা, পুতিনের সফরের ফলে মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে, যা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন। ইরানের উত্তর পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্পে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও 120 জন। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.9। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানানো হয়। কাশমারের গভর্নর বলেন, মঙ্গলবার ইরানের স্থানীয় সময় দুপুর 1:24 দিকে ওই ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে ভূমিকম্পে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর প্রথম ম্যাচে রাতে মাঠে নামছে সাউথ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র। অ্যান্টিগা স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দল দুটো। গ্রুপ পর্বে দারুণ চমক দেখিয়ে এই গ্রুপের রানার্স আপ হয়ে সুপার 8 নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র। এবার লক্ষ্য প্রোটিয়াদের হারিয়ে সুপার 8 শুরু করা। এদিকে ডি গ্রুপের চ্যাম্পিয়ন প্রোটিয়ারা চায় গ্রুপ পর্বের সাফল্য ধরে রাখতে। সকালের সংবাদ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্ন সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।